আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। তৃতীয় দফায় বন্যার কবলে সিলেট ও সুনামগঞ্জ, প্লাবিত আরও 18 জেলা। ফেনীর ফুলগাজী ও পরশুরামে আজকের এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিত। টানা বৃষ্টি চলবে আরও 4 দিন, পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসের সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের। পেনশন স্কিম প্রত্যাহার সহ 3 দফা দাবিতে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ধর্মঘট অব্যাহত। এবং প্রতিবন্ধীদের জন্য A2I স্মার্ট কার্ড আবিষ্কার, যশোরের শারীরিক প্রতিবন্ধী রিফাতের। চলবে শরীরের সাথে লাগানো ইলেকট্রনিক ডিভাইসে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট সুনামগঞ্জ ছাড়াও বন্যা ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন স্থানে। মাতামুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ফেনীর 2 উপজেলা। পাহাড় ধসে খাগড়াছড়ির সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল কয়েক ঘণ্টা। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে যান চলাচল বন্ধ থাকায় সাজেকে আটকা পড়েছেন কয়েকশো পর্যটক। পরিস্থিতির অবনতি হয়েছে নেত্রকোনা, শেরপুর ও কুড়িগ্রাম সহ আরও কয়েক জেলায়। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে মোস্তাফিজুর রহমানের রিপোর্ট। ৩৫ দিনের মধ্যে তৃতীয় দফায় বন্যার কবলে পড়েছে সিলেট। 13টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি সবকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট উপজেলা সদর পানিতে তলিয়ে গেছে। বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার বাজারসহ অধিকাংশ এলাকা 1.5 থেকে 2 ফুট পানির নিচে। জেলার 600টির বেশি আশ্রয়কেন্দ্রে আবারও যাচ্ছেন বন্যার্ত মানুষ। সুনামগঞ্জে নৌকাডুবে নিখোঁজ রয়েছেন 3 জন। এদিকে মৌলভীবাজারে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 4টি স্থান ভেঙে ফেনী জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার কারণে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। নেত্রকোনাতেও দ্বিতীয়বারের মতো বন্যা দেখা দিয়েছে। উবদাখালী নদীর পানি বিপদসীমার 57 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শেরপুর, ছেল্লাখালী, মহারশী, সোমেশ্বরী ও ভোগাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 2 দিনে শেরপুর জেলায় 582 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জামালপুরে যমুনা ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, যদিও বাহাদুরাবাদ পয়েন্টে এখনও পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি 14 সেন্টিমিটার হ্রাস পেলেও ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি সমতলে স্থিতিশীল রয়েছে। এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে লালমনিরহাটে। টানা বর্ষণের কারণে খাগড়াছড়ির সাপমারায় পাহাড় ধসে পড়েছে। খাগড়াছড়ির সাথে ঢাকা চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় মঙ্গলবার ভোর থেকে। রাঙ্গামাটির বাঘাইছড়ি দিয়ে প্রবাহিত কাঁচালং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পৌর এলাকাসহ 14টি গ্রাম প্লাবিত হয়েছে। মোস্তাফিজুর রহমান, এটিএন বাংলা। রাজধানী সহ সারা দেশে আগামী 4 থেকে 5 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত 24 ঘন্টায় সিলেটে সর্বোচ্চ 294 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম সহ পার্বত্য জেলাগুলোতে পাহাড় ধসের আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান। এক ব্রিফিংয়ে তিনি বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃষ্টিপাতের প্রবণতাটা কিন্তু দেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বেশি, এবং বৃষ্টিপাতের যে বর্তমান প্রবণতা দেখাচ্ছে এটা আরো 4-5 দিন অব্যাহত থাকবে। এরপরে বৃষ্টিপাতের যে তীব্রতাটা আছে এটা কমে আসবে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা আছে। আগামী বর্ষার আগেই মুহুরী, কহুয়া ও সেলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। দুপুরে ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের তিনি জানান, ইতোমধ্যে মুহুরী, কহুয়া ও সেলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নিয়ে একটি সমীক্ষা করা হয়েছে। 2 মাসের মধ্যে প্রকল্পটি একনেকে উপস্থাপনের চেষ্টা চালানো হবে। প্রকল্পের কাজ যাতে সুষ্ঠুভাবে হয় সেই বিষয়ে স্থানীয়দের সহযোগিতা চান পানি সম্পদ প্রতিমন্ত্রী। আমাদের ইচ্ছা হলো আগামী বর্ষা মৌসুমের আগেই আমরা এখানে কাজ শুরু করব, কিন্তু আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা এই সংসদ সদস্যের সঙ্গে থাকবেন। এখানে যখন কাজ চলমান থাকবে
যাতে করে কাজের মান ভালো হয়, সেই জন্য আপনারা লক্ষ্য রাখবেন, যাতে করে আপনাদের এলাকার কাজটা সঠিকভাবে হয়, সঠিকভাবে সময় মতো কাজটা আমরা উঠাতে পারি। নতুন সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়কে বৈষম্যমূলক ও কম সুবিধার দাবি করে সারা দেশে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ফলে অচল হয়ে পড়েছে ক্লাস, পরীক্ষা, একাডেমিক কার্যক্রম সহ সকল প্রশাসনিক কাজ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন তামান্না জেনিফার। বৈষম্যমূলক পেনশন স্কিম প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে কর্মবিরতি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ফলে ক্লাস, পরীক্ষা সহ বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম। এই ধারাবাহিকতায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলছে আন্দোলন। কর্মবিরতি উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। একটি অদৃশ্য শক্তি মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের বিরুদ্ধে নেওয়ার জন্য এই পদ্ম স্কিম চালু করে আমাদেরকে বঞ্চিত করার চেষ্টা করছে। দ্রুত যেতে এগুলা প্রত্যাহার করে আমাদেরকে যেত সুন্দর সুষ্ঠুভাবে যেত আমরা কর্মক্ষেত্রে যেত আমরা ফিরে আসতে পারি, সেই দৃষ্টি আকর্ষণ করছি। সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতিতে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। আন্দোলনরতরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে অবস্থান করলেও কোনো ধরনের শিক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছেন না। এদিকে কর্মবিরতি চলাকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্যানার টানানোকে কেন্দ্র করে অফিসারদের দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। তামান্না জেনিফার, এটিএন বাংলা। সকল চাকরিতে বৈষম্যমূলক কোটা প্রথা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। অবিলম্বে দাবি মেনে নেওয়া না হলে সারা দেশে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে ঢাকা, বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে। এ সময় সড়কের দুপাশে আটকা পড়ে বাস, ট্রাক সহ অন্যান্য যানবাহন। কোনো ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তা তদন্তের প্রক্রিয়া চলছে বলে উল্লেখ করেন পুলিশ প্রধান। অপরাধের খবর পাওয়া গেলে তা আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া হয় বলেও জানান তিনি। উন্নত বাংলাদেশ বিনির্মাণে এবং স্মার্ট পুলিশ বাহিনী গঠনে সকল প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আমাদের সংগঠন থেকে এটা কখনো এর দায় আমরা নেই না, এটা ব্যক্তির দায়। যেভাবে এটা তদন্ত প্রক্রিয়া চলছে, এই তদন্ত প্রক্রিয়া অনুযায়ী এটা নিষ্পত্তি হবে। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ১৬৩টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে একটি ওয়ার্ডে রয়েছে ৭টি প্রাথমিক বিদ্যালয়। ধাওয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিদ্যালয়গুলোতে গিয়ে দেখা যায় একদিকে শিক্ষার্থী সংকট, অন্যদিকে চলছে নানা অনিয়ম। পিরোজপুর থেকে শফিকুল ইসলাম মিলনের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশারিবুনিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ৬ শিক্ষকের বিপরীতে বিদ্যালয়ে উপস্থিত ৩ জন। শ্রেণীকক্ষে প্রাইভেট পড়াচ্ছেন বহিরাগত শিক্ষক, অন্য ক্লাসে শিক্ষার্থীরা খেলছে ক্যারাম। এমনকি শিক্ষার্থীদের হাজিরা খাতায় নেওয়া হয়নি জুন মাসের হাজিরা। কাগজ কলমে ৫ ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা ৩৫ হলেও উপস্থিত মাত্র ৭ জন। এ ওয়ার্ডের বাকি বিদ্যালয়গুলোর চিত্র প্রায় একই। অন্যদিকে পূর্ব পশারিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের এক রুমে চলছে ৩ শ্রেণীর পাঠদান। বাকি শ্রেণীকক্ষগুলো তালাবদ্ধ। কাগজ কলমে ৪২ জনের বিপরীতে ৩ শ্রেণীতে উপস্থিত ৮ জন শিক্ষার্থী। ৪ শিক্ষকের জায়গায় রয়েছেন ২ জন। ১৫৮ নম্বর সি পশারিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ৫০ জনের নিচে। পঞ্চম শ্রেণীতে পরীক্ষা দিচ্ছেন ২ জন।
আমরা তো চেষ্টা করি বাচ্চা ধরে রাখার জন্য, বাড়িতে হোম ভিজিটে যাই। স্কুল কম বেশি হয়ে গেছে, বেশি হওয়ার কারণে আমাদের ছাত্রছাত্রী সংখ্যা বাড়াইতে পারতেছি না। আমরা তো তাদের কার্যক্রম চালুই রাখতেছি। শিক্ষকরা বলছেন খুব কাছাকাছি প্রাথমিক বিদ্যালয়, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেন স্কুল থাকায় কমেছে শিক্ষার্থীর সংখ্যা, অনীহা বাড়ছে পাঠদানে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলার শিক্ষা কর্মকর্তা। সমস্যা সম্পর্কে অবগত হয়েছি এবং অবগত হয়ে সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে আমি তদন্ত করার নির্দেশ দিয়েছি। তদন্ত রিপোর্ট পাওয়ার সাপেক্ষে আমি ব্যবস্থা নেব। পশারি বুনিয়া নাথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় পরীক্ষা দিচ্ছে 4 শিক্ষার্থী, প্রশ্নপত্রে উত্তর লিখে দিচ্ছেন শিক্ষক। 4 জন শিক্ষকের বিপরীতে উপস্থিত আছেন 2 জন। একটি ওয়ার্ডে একটি বিদ্যালয় রেখে বাকিগুলো বন্ধ করে দেওয়ার পক্ষে মত দিয়েছেন উপজেলা চেয়ারম্যান। একটি ওয়ার্ডে, যদিও আমার 7 নম্বর ওয়ার্ডটা একটু বড় ওয়ার্ড, এখানে এই 7টা বিদ্যালয়ের আদৌ কোনো প্রয়োজন নেই। এখানে সর্বোচ্চ 3 থেকে 4টা বিদ্যালয় থাকলেই আমাদের জন্য ভালো হতো। এছাড়াও পশারি বুনিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কাগজে কলমে 22 জন শিক্ষার্থী থাকলেও বিদ্যালয়ে উপস্থিত অর্ধেক। উত্তর পূর্ব পশারি বুনিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন মাত্র 6 জন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা, ঘড়ি ছাড়াই হাতের দিকে তাকিয়ে প্রকৃত সময় বলে দিতে পারেন নওগাঁর 75 বছর বয়সী ইয়াসিন আলী। সকাল, সন্ধ্যা কিংবা রাতের যে কোনো সময় জানতে চাওয়া হলে তিনি নির্ভুলভাবে তা বলে দেন। হুবহু ঘড়ির কাঁটার সঙ্গে মিলে যায় তার বলা সময়। এলাকাবাসীর কাছে তিনি এখন পরিচিত ঘড়ি ইয়াসিন নামে। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো তথ্যচিত্রে ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। ইয়াসিন আলীর বাড়ি নওগাঁর রানীনগর উপজেলার রাতল গ্রামে। পাকিস্তান আমলে ঘড়ি ব্যবহার করতেন তিনি। পরে এক ঘটনায় প্রতিজ্ঞা করেন ঘড়ি ব্যবহার না করার। হাতের ঘড়ি ফেলে দিয়ে তা তৈরি করেন নিজের মনের দেয়ালে। তখন থেকে ঘড়ি না দেখে চোখ বন্ধ করে সময় আয়ত্ত করার চেষ্টা শুরু করেন ইয়াসিন আলী। এক পর্যায়ে ঘড়ি না দেখেই হাতের দিকে তাকিয়ে সময় বলে দেওয়া শুরু করেন। এভাবেই 25 বছরের বেশি সময় ধরে ঘড়ি না দেখে সময় বলে দেন তিনি। কত সেকেন্ড, কত মিনিট, কত সেকেন্ড ঘন্টা, কত সেকেন্ড মিনিট, কত মিনিটে হাঁটলাম, কত মিনিটে যাচ্ছি, এরকম ভাবে চলতে চলতে ইনশাল্লাহ আল্লাহ রহমত করেছে এখনো বর্তমান চলতেছে। এত দীর্ঘ 25 পার হয়ে যাবে। রাস্তাঘাটে প্রতিদিন লোকজন দেখা হয়, রাস্তাঘাটে আমার জন্য দাঁড়ায় থাকে। ছেলে হোক, মেয়ে হোক, স্কুল ছাত্রী হোক, ছাত্র হোক, মাস্টার হোক, সবাই এইভাবে অভিজ্ঞতা দেয়। কেন বা কত বাজে, বর্তমান যুগে কোনো ধরনের প্রযুক্তি ছাড়া হুবহু সময় বলে দেয়া ইয়াসিন আলীর বিরল এমন প্রতিভা দেখে স্থানীয়রা রীতিমতো বিস্মিত। সে মূর্খ মানুষ, লেখাপড়া নাই, কিন্তু সময় সম্পর্কে একেবারে সঠিক ধারণা সে দেয় আর কি। যখন মানুষ জিজ্ঞাসা করলে ঘড়ি হাতের দিকে তাকায় বলে দেয় টাইম এবং কারেক্ট হয়ে যায়। আমরা যখন স্কুলে যাওয়া আসার পথে দাদুর সঙ্গে দেখা হয়, তখন সময়টা জানার জন্য দাদুকে আমরা জিজ্ঞেস করি যে দাদু এখন কয়টা বাজে। সাইকেল চালিয়ে সবজির ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন 75 বছর বয়সী ইয়াসিন আলী। ঘড়ি ছাড়া সময় বলতে পারায় তার নামে রয়েছে ইয়াসিনপুর গ্রামও। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নীলফামারীতে মিলন মেলায় রূপ নিয়েছিল প্রথম আলো GPA-5 উৎসব। সকালে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উৎসবে SSC ও GPA-5 প্রাপ্ত 800 শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। একই সাথে শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় 10 শিক্ষককে দেওয়া হয়েছে গুণীজন সংবর্ধনা। শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখো ও দৈনিক প্রথম আলো আয়োজিত এ আয়োজনে গুণীজনদের উত্তরীয় পরিয়ে ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। একই সাথে শিক্ষার্থীদেরও ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী কান্ত রায়, প্রথম আলো রংপুর প্রতিনিধি আরিফুল হক ও নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এটিএন বাংলা। শারীরিক প্রতিবন্ধী এক অদম্য মেধাবীর খবর দিয়ে শেষ করছি আজকের সংবাদ। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী হলেও যশোরের চৌগাছা উপজেলার ওয়াকিমুল ইসলাম রিফাতের রয়েছে অদম্য মেধাশক্তি। আর এই মেধার জোরেই শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে মানুষের উপকারে আসা এমন নানা ধরনের জিনিস উদ্ভাবন করেছে সে। বর্তমানে তার উল্লেখযোগ্য আবিষ্কার A2I স্মার্ট কার। গাড়িটি চলবে মস্তিষ্কের সাহায্যে, নিয়ন্ত্রণ করবে শরীরের সাথে লাগানো ইলেকট্রনিক ডিভাইস। আর এই গাড়ি চালাতে পারবে যে কোনো বয়সের শারীরিক প্রতিবন্ধী বা হাত পা বিহীন মানুষ। যশোর থেকে তামান্না ফারজানা রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম।
চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ওয়াকিমুল ইসলাম রিফাত। বাবা ক্ষুদ্র ব্যবসায়ী, ৩ ভাই বোনের মধ্যে সে দ্বিতীয়। নির্ধারিত সময়ের আগে জন্ম হওয়ায় নানা শারীরিক সমস্যায় ভুগছে রিফাত। 2 ফুট 8 ইঞ্চি উচ্চতার রিফাতের চলাচলের জন্য নিতে হয় অন্যের সাহায্য। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও ছোটবেলা থেকে রিফাতের আগ্রহ ছিল বিভিন্ন ধরনের জিনিস উদ্ভাবনে। মডার্ন স্মার্ট হাউস, স্মার্ট সিটি, অটো রোড স্পিড কন্ট্রোল অ্যান্ড ট্রাফিক সিস্টেম সহ নানা প্রযুক্তি উদ্ভাবন করেছে সে। তার উল্লেখযোগ্য উদ্ভাবন হচ্ছে A2I স্মার্ট কার। এতে রয়েছে অডিও রিমোট কন্ট্রোল সিস্টেম, স্মার্টফোন কন্ট্রোল সিস্টেম, ব্রেন কন্ট্রোল, AI কন্ট্রোল সিস্টেম সহ আরো অনেক অত্যাধুনিক প্রযুক্তি। এই গাড়িটি আবিষ্কার হচ্ছে মূলত আমাদের মতো শারীরিক ডিজাবেল যত শিশু আছে, শারীরিক এই প্রতিবন্ধী যারা একদম আপনার এই সাধারণ যাতায়াতটা কমপ্লিট করতে পারে না, আপনি তাদের জন্য আমি এই গাড়িটাকে বেছে নিয়েছি। আমি চাইছি আমার এই আবিষ্কার গুলোকে আরো সামনের দিকে ডেভেলপ করতে। আমার আবিষ্কার গুলোর জন্য প্রত্যেকটা একের জন্য 100% কার্যকরী সম্পূর্ণ হয়। গাড়িটি তৈরি করতে সময় লেগেছে 3 থেকে 4 বছর। যদিও অনেক কাজ এখনো বাকি। এ পর্যন্ত ব্যয় হয়েছে 70 থেকে ৮০ হাজার টাকা। পূর্ণাঙ্গ রূপ দিতে প্রয়োজন আরো ৮০,০০০ থেকে ১ লাখ টাকা। এই গাড়িটা জন্য এখনো অনেক কিছু টাকার প্রয়োজন। এই টাকাগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, সে যেন সহযোগিতা করেন এবং এই গাড়িটা যদি বাজারজাত করা হয় তাহলে আমার বাচ্চার মতো বাংলাদেশের অ্যাভেলেবেল বাচ্চা আছে তাদের সুবিধা হবে। নানা উদ্ভাবন নিয়ে স্কুল থেকে জেলা ও উপজেলা পর্যায়ে বিজ্ঞান মেলায় অংশগ্রহণের পাশাপাশি পুরস্কারও জিতেছে রিফাত। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।